গভীর রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান। মার্চের আগেই দেশে ফিরবেন শেখ হাসিনা। কোথায় কোথায়, কোন থানায়, কোন গ্রামে, কোন ঘরে কতজন সমন্বয়ের কাছে তাদের লিস্ট করা শুরু করছে এবং তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে ধরা হবে। মার্চে আওয়ামী লীগ ব্যাক করবে এবং আপনি দেখবেন এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে এবং এই যারাই এই বৈষম্যের ছাত্র আন্দোলন করছে, নাগরিক কমিটি করছে, বাংলাদেশে যারা রাজনীতি করে, সে তারেক রহমান থেকে শুরু করে বিএনপি জামাতের যত নেতাকর্মী আছে প্রত্যেককে ধরে ফাঁসি দেবে। ইউনূস হটাও দেশ বাঁচাও স্লোগানে গাজীপুরে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল 19 ও 20 জানুয়ারিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সরব হয়ে উঠেছে আওয়ামী নেতাকর্মীরা। অতি উত্তেজনায় সম্ভবত বিষয়টারে গোলমাল পাকায় ফেলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইভেন আমির খসরু মাহমুদ চৌধুরীকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যেটা সেখানে তাদেরকে দাওয়াত দিয়েছেন বা আমন্ত্রণ করেছেন। ঢাকার মার্কিন দূতাবাস বলছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামে কোনো অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকার সম্পৃক্ত নয়। এটা ট্রাম্প দাওয়াত দিছে তা না। 5 আগস্টের পর কোনো ধরনের পরিবর্তন এসেছে? নতুন বোতলে পুরনো মদ। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের মতন মানুষদেরকে আমরা বসুন্ধরা গ্রুপের দালালি করতে দেখছি। নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি এবং সমমনা দলগুলো। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আমি আর দেরি না করে চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে। বাংলার সন্তান যে কোনো বাংলা পড়তে জানে না, যে ইংরেজি পড়তে জানে না, যে কথা বলতে পারে না, যে পায়খানায় গিয়ে পানি খরচ করে না, সেই রকম লোক বাংলাদেশে নাকি মুক্তিযুদ্ধ হয়ে গেছে। আরে ভাই, 10-15 দিন সন্ত্রাস কইরা, 10-15 দিন চাঁদাবাজি কইরা, 10-15 দিন মানুষ হত্যা কইরা তোরা বাংলাদেশের স্বাধীনতা পেয়ে গেছে। তারা তো নিজেদেরকে বিপ্লবী বলে। বিপ্লব শব্দের অপমান হবে এদেরকে বললে। এরা কেন এটা করছে আমি আপনাকে বলি। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কোথায় কোথায়, কোন থানায়, কোন গ্রামে, কোন ঘরে কতজন সমন্বয়ের কাছে তাদের লিস্ট করা শুরু করছে এবং তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে ধরা হবে। এই 56 বর্গ মাইলের বাইরে যদি কখনো তারা একজনও যদি ভ্রমণ করে তাদেরকে সাথে সাথে অ্যারেস্ট করা হবে। পৃথিবীর যেখানে তাদেরকে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে। আর বাংলাদেশের প্রচলিত আইনে, এখনকার আইনে, ভবিষ্যতের আইনে, যে কোনো আইনেই তাদের সমস্ত কর্মকাণ্ড রাষ্ট্রবিরোধী, সন্ত্রাস বিরোধী এবং মানবতা বিরোধী। সুতরাং তাদের বিচার হবেই হবে। তারা এখন চিন্তা করছে তারা যদি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবকিছু উল্টাই দিতে পারে তাহলে তারা বেঁচে যাবে, কিন্তু তাদের কোনো বাঁচা নেই। আপনাকে একটা জিনিস বলে রাখি, বাংলাদেশে যেটা হয়েছে এরা কিন্তু সংবিধান করতে জানে, সংবিধান বানান করতে জানে। আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলছি, এদের একটা কনস্টিটিউশন ইংরেজিতে উচ্চারণই করতে পারে না, বানানও করতে পারে না। এই লোক বাংলাদেশের কনস্টিটিউশন উল্টে দিবে, বলে প্রক্লেমেশন। আপনি জিজ্ঞেস করুন প্রক্লেমেশন কি? এই তোর বাপে কোনোদিন প্রক্লেমেশন শুনছে? প্রক্লেমেশন অর্থ কি তুই জানোস? এইটা পর্যন্ত জানে না তারা। বাংলাদেশে ভাই এই গত 53 বছরে একটা শিক্ষিত শ্রেণী তৈরি হয়েছে, একটা বোদ্ধা শ্রেণী তৈরি হয়েছে, লেখক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রফেশনাল তৈরি হয়েছে। এই লোকগুলা কোথাও চাকরি পায় না, এই লোকগুলা কোথাও বিসিএস দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে না, পুলিশের চাকরি পায় না, বিডিআর, আর্মি কোথাও চাকরি পায় না, কারণ এগুলো হচ্ছে পোসামাল। এই পোসামাল তখন কি করবে? ওই সরে মাস তুতু ভাই একসাথ হইয়া 71-এর ঘাতক রাজাকারদেরকে নিয়ে এবং ওই যে বিভিন্ন সময়ে আমাদের দেশে আনসারুল্লাহ বাংলা টিম, হরকুতুল জিহাদ, আইএস, আফগান ফেরত জঙ্গি, এদের সবার একটা সম্মিলনে ভদ্র মানুষের সরকার, সভ্য মানুষের সরকারকে পরাজিত করে বাংলাদেশটাকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছিল। আপনি জানেন শামসুর রহমানের একটা কবিতা আছে, অদ্ভুত ওটের পিঠে চলেছে স্বদেশ। এই স্বদেশকে একটা এই অদ্ভুত ওটের পিঠে তারা সরাইয়া দিয়েছে। আপনি খেয়াল করছেন অদ্ভুত ওটের পিঠে এই যে বাংলাদেশ, 1971 সালে স্বাধীন হওয়ার পর আপনি দেখেন দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশের সাথে তুলনা করা যায় আর একটি দেশও নাই। অর্থনীতির মাথা পিছু আয় সবার উপরে আমরা, স্কুল গোয়িং অর্থাৎ 100% বাচ্চা স্কুলে যায়, অসংখ্য মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়, প্রত্যেকটা গ্রামে গ্রামে পাকা রাস্তা, প্রত্যেকটা গ্রামে স্কুল, প্রত্যেকটা ঘরে ঘরে ইলেকট্রিসিটি। কি চান রে ভাই? বাংলাদেশটাকে এই যে সরকার ব্যবস্থা আপনি দেখতে পারেন, আওয়ামী লীগের সময়ে যখন সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ছিল, গণতন্ত্রের ডিফিসিট ছিল না সেটা আমরা বলবো না। দুইবার আর্মির সাথে আমরা সংগ্রাম করেছি। এই 1975 সাল থেকে 1991 সাল পর্যন্ত টানা 20 বছর আর্মির সরকার ক্ষমতায়, 16 বছর আর্মির সরকার ক্ষমতায়। তাহলে আবার 2006 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন আবার নিয়ে গেল। তাইলে আপনি দেখেন এখন আবার ইন্টারভেনশন। একটা গণতান্ত্রিক পথে হাঁটতে গেলে এতবার যখন ইন্টারভেনশন হয়, গণতন্ত্রের চরিত্রটা কি ঠিক থাকে? আরে ভাই, একটা নারীকে যখন দর্শন করা হয় তখন কি তাকে আর আপনি কোনোদিনও বলতে পারবেন যে সে ভার্জিন? বলা যাবে না। সে ইচ্ছে হয় নাই, কিন্তু সে ভার্জিন না। কেন? তাকে দর্শন করেছে। সেই জন্য বলছি যে বাংলাদেশকে তো 1975 সালে দর্শন করা হয়েছে। বাংলাদেশকে এই 1981 সালের
পরে আবার এরশাদ এসে আবার তো বাংলাদেশ রাষ্ট্র হিসেবে দর্শিত একটা রাষ্ট্র। সেই জন্য বলছি যে বাংলাদেশ আগানোর জন্য যে একটা সুস্থ পরিবেশ দরকার, মানুষের শিক্ষা দরকার, মানুষের অন্ন দরকার, বাসস্থান দরকার, চিকিৎসা দরকার, কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন। শেখ হাসিনা কিন্তু আস্তে আস্তে এগুলো সব করেছে। এই করা দেখে তারা বুঝতে পারছে স্বাধীনতা বিরোধী অপরাধ, এই যুদ্ধ অপরাধী চক্র, যে শেখ হাসিনা যেভাবে দেশকে আগায় নিচ্ছে, এবারে 5 বছর যদি শেষ করে বাংলাদেশে শেখ হাসিনাকে, মানে শেখ হাসিনা মডেল হয়ে যাবে, মানে পুরো পৃথিবীতে শেখ হাসিনাকে হায়ার করে নিবে যে শেখ হাসিনা মডেলের দেশ চাই আমরা। কারণ ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ছিল বাংলাদেশ গত 10 বছর। আপনি 2008 সালে যখন ক্ষমতায় আসি $600-700 আমাদের মাথা পিছু আয়, আর এখন হচ্ছে $3000 কাছাকাছি, $2750। আমাদের যে বিশ্বব্যাংক আমাদের যে রিজার্ভের পরিমাণ, আমাদের ওই রিজার্ভের পরিমাণ ছিল মাত্র $3 বিলিয়ন যখন আওয়ামী লীগ যখন ক্ষমতা নেয়। আর এই মিথ্যাবাদী ইউনূস সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন $20 বিলিয়ন, আমাদের তো সম্ভবত 2021 $48 বিলিয়ন হয়েছিল। এগুলো এরপরে ওই পদ্মা সেতু এবং বিভিন্ন দায় দেনা পরিশোধ করার পরে এটা কমেছে। এই মূর্খ এই যে সমন্বয়ক নামের যে গাড়িটা আছে, এই সমন্বয়কদেরকে একটা করে বিচার করবো। আমরা তো রাস্তায় হত্যা করবো না। মার্চের আগেই দেশে ফিরবেন শেখ হাসিনা, কিন্তু কিভাবে, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। আপনারা খেয়াল করেছেন, সম্প্রতি আওয়ামী লীগের একজন নেতা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন যে শেখ হাসিনা আগামী মার্চের আগেই দেশে ফিরবেন। গত বুধবার গভীর রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান। কিন্তু শফিউল আলম চৌধুরী নাদেল জানাননি যে আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কিভাবে, কোন প্রক্রিয়ায় দেশে ফিরবেন। শফিউল আলম চৌধুরী নাদেল যেটি বলেছেন সেটি যথার্থই বলেছেন। কারণ হচ্ছে আমরা নিজেরাও, আমরা কিংবা আওয়ামী লীগ নেতারাও কেউ কল্পনা করেনি যে আওয়ামী লীগ এত দ্রুত কামব্যাক করবে। 5 আগস্ট পরবর্তী সময়ে, 5 আগস্টের কিছুদিন পরেও, সপ্তাহখানেকের মধ্যেও কেউ কল্পনা করেনি যে আওয়ামী লীগ আগামী 5, 10, 15 বছরের মধ্যে কামব্যাক করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ কামব্যাক করার সব ধরনের অবস্থা তৈরি হচ্ছে। শফিউল আলম চৌধুরী নাদেল যথার্থই বলেছেন যে আওয়ামী লীগ কামব্যাক করবে এবং শেখ হাসিনা আগামী মার্চের আগে দেশে ফিরবেন। এবং ফিরবেন, কেন ফিরবেন, কিভাবে ফিরবেন? তিনি ফিরতে পারেন দুটি প্রক্রিয়ার যে কোনো একটি প্রক্রিয়ায়। এই যে আমি আগের ভিডিওতে বলেছি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সমন্বয়কারীরা ইতিমধ্যেই তাদের টার্গেটেড প্ল্যান থেকে ব্যর্থ হয়েছে। তারা আমাদের সংবিধান বাতিল করতে পারেনি, তারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেনি, তারা প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে পারেনি। এই না পারবার ব্যর্থতায় শেখ হাসিনা ফিরে আসবে। তারা যখন সরকারটি গঠন করে ইউনূস সরকার, তখন কিন্তু ভাবেনি যে পরিস্থিতিটা এমনটা হবে। কিন্তু পরবর্তীতে যত দিন গেছে তখনই পরিস্থিতি ঘোলাটে হয়ে এসছে, ঘোলাটে হচ্ছে, এবং দিন যত যাচ্ছে তত ঘোলাটে হচ্ছে। তারা এখন ভাবছে যে, এবং সব তথ্য উপাত্ত বিশ্লেষণে এমনকি মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত তার বক্তব্যে বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এমন কোনো পদত্যাগপত্র তিনি পাননি। তাহলে স্বাভাবিকভাবেই সংবিধান যদি মানতে হয়, সংবিধান যেহেতু বহাল আছে, সংবিধান যেহেতু এরা বাদ করতে পারলো না, তাহলে প্রধানমন্ত্রী তার স্বীয় পদে বহাল আছেন। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপট যেহেতু তৈরি হয়েছে, বাংলাদেশের জনগণের প্রেক্ষাপটও তৈরি হয়ে গেছে। কারণ বাংলাদেশের জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে সংক্ষুব্ধ নানা কারণে। এই কারণগুলো আমরা হাজারবার বলেছি বিভিন্ন বক্তব্যে, আবারও খুব সংক্ষেপে বলি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি, জানমালের কোনো নিরাপত্তা নেই, মানুষের জীবনযাত্রার ব্যয় 5 আগস্ট পূর্ববর্তী সময় থেকে এখন কমপক্ষে 50% বেড়ে গেছে, এবং মানুষ সত্যিকার অর্থে শান্তিতে নেই। সেই জায়গা থেকে জনগণ মনে করছে যে আমরা আগেই ভালো ছিলাম, এবং আগেই ভালো ছিলাম এর জায়গা থেকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই আবারও দেশে ফিরে আসেন, বাংলাদেশের জনগণ আপত্তি করবেন না। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরবেন কিভাবে? বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশের জনগণ তো রেডি আছে তাকে রিসিভ করবার জন্য, স্বাগত জানানোর জন্য, কিন্তু সারা বিশ্ব তাকে বাংলাদেশে যদি সহযোগিতা করে, বাংলাদেশে যদি পুশ করে, বা বাংলাদেশে তার স্বীয় পদে বহাল করে, জাতিসংঘ থেকে শুরু করে আমাদের বিশ্ব মোড়ল যারা আছে তারা যদি বহাল করে, তাহলে শেখ হাসিনা ফিরতে পারেন। আরেকটি পথে ফিরতে পারেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যদি মনে করে যে না, ঠিক আছে, একটি ঘটনা ঘটে গেছে, আমরা প্রধানমন্ত্রী হিসেবে ফিরবো না, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরবো না, তাহলে এই ইউনূস সরকার একটি পক্ষপাত দুষ্ট সরকার, একটি পক্ষপাতহীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে আগামী মার্চের মধ্যে। এবং তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনবার, আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি ছিল সেটি ফিরিয়ে আনবার সব প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যে গত মধ্য ডিসেম্বরে হাইকোর্টের একটি রায় হয়েছে, এবং আগামী 19 জানুয়ারি আপিল বিভাগের একটি শুনানির দিন ধার্য আছে। এই সব কিছু মিলিয়ে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি ফিরে, এবং ফিরিয়ে যদি একটি নির্দলীয়, এই যে মানে পক্ষপাত দুষ্ট সরকার ইউনূস সরকারের পরিবর্তে যদি একটি পক্ষপাতহীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, এবং সব দলের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়, এবং সব দলের রাজনীতি করবার অধিকার প্রতিষ্ঠিত হয়, তাহলে শেখ হাসিনা রাজনীতি করবার জন্য এবং আবারও আগামী নির্বাচন করবার জন্য ফিরবেন। এবং সেক্ষেত্রেও সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন কে? জাতিসংঘ থেকে শুরু করে আমাদের বিশ্ব মোড়লরা। বিশ্ব মোড়লরা কারা? ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন,
এইসব মোড়লরা ব্রিটেন আবারও তাদের সহযোগিতায় শেখ হাসিনা ফিরতে পারেন এবং একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশে ফিরতে পারেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইভেন আমির খসরু মাহমুদ চৌধুরীকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যেটা সেখানে তাদেরকে দাওয়াত দিয়েছেন বা আমন্ত্রণ করেছেন। এ নিয়ে যখন সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা অনেকে মিষ্টি হয়তো বিতরণ করা শুরু করছে, গণমাধ্যমে তোলপাড় ঠাস করে মজার সময় একবার সব শেষ করে দিল বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। আমরা মাত্র কয়েক মিনিট আগেই এই নিউজটা দেখলাম যে আপনার ঢাকার মার্কিন দূতাবাস বলছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামে কোনো অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকার সম্পৃক্ত নয়। এখানে একটা প্যাচ আছে, আমি পুরোটা ভিডিও বোঝাচ্ছি যে কি আসলে ন্যাশনাল ব্রেকফাস্ট, আর এটা কবে থেকে চালু হয়েছে, এটা কি মার্কিন সরকারের উদ্যোগে চালিত হয় নাকি অন্য কোনো কিছু, বিষয়টা আসেন। এখানে কিন্তু একটা সূক্ষ্ম প্যাচ আছে। প্যাচটা বোঝানোর আগে দূতাবাসের কথাটা বলছি। আপনার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইভেলি তিনি গণমাধ্যমকে জানিয়েছেন IRF শীর্ষ সম্মেলন বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের আয়োজন বা অর্থায়ন এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার করে না। IRF শীর্ষ সম্মেলনটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অংশীদার সরকারগুলোর দ্বারা বার্ষিক আয়োজিত আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা মন্ত্রিসভা থেকে আলাদা, যা জার্মান সরকার বার্লিনে 10 থেকে 11 অক্টোবর আয়োজন করেছিল। মুখপাত্রের বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্র ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা সহ দেশে বিশ্বজুড়ে মানবাধিকার, মৌলিক অধিকার, নাগরিক সমাজের অংশগ্রহণকে স্বাগত জানায়। আর মার্কিন সরকার, আমি তো বলি পুরোটা ভিডিও শুনেন, এটার আসলে পেজটা কোথায় লাগছে সেটাও বিএনপিকে আমরা বুঝাই দিচ্ছি। তিনি বলছেন মার্কিন সরকার এবং স্টেট ডিপার্টমেন্ট IRF সামিট বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের পরিকল্পনা, আমন্ত্রণ, অংশগ্রহণকারীদের পরিচালনা বা প্রভাবিত করা, মানে সরকার কানেক্টেড না। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পাওয়ার যে তথ্য বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন। তো এখন আমরা নিশ্চয়ই আপনাদেরকে বুঝাইতে পারছি যে একবার সম্ভবত আমরা যদি দেখি এটা শুরু হয়েছিল 1953 সালে। প্রথমে একজন মার্কিন প্রেসিডেন্ট এই প্রোগ্রামে তিনি মানে সেখানে যাওয়া শুরু করেন, এরপরে অনেকেই সেখানে যান। প্রোগ্রামটা সঠিক, তবে এটার সাথে যুক্তরাষ্ট্র সরকার যে ট্রাম্প দাওয়াত দিছে তা না, ওই যারা এটার আয়োজক তারা অনেককে দাওয়াত দিচ্ছেন সারা পৃথিবীর নামি দামি। খবর হচ্ছে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি এবং সমমনা দলগুলো। কয়েকটি বিষয় নিয়ে বিএনপি এবং তার সমমনারা বিরক্ত, যেমন নির্বাচনের একটা সুস্পষ্ট তারিখ, হঠাৎ করে জাতীয় নির্বাচনের তারিখের সম্ভাব্য দুটি অ্যানাউন্সমেন্ট দেওয়ার পর তারপর স্থানীয় সরকারের নির্বাচনটা সামনে আনা এবং দ্রব্যমূল্য, ভ্যাটের আওতা বাড়ানো, এই সমস্ত ঘটনাগুলো নিয়ে বিএনপির মধ্যে এবং সমমনাদের ভেতরে একটি ক্ষোভ তৈরি হয়েছে এবং তার প্রেক্ষিতে তারা বৈঠক করেছে এবং বৈঠকে তারা নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 2-3 দিনের মধ্যেই কর্মসূচির ঘোষণা আসবে। শনিবার বিএনপির সমমনা 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের এই কথা বলেন। এর আগে বিএনপির সঙ্গে বৈঠক করে সমমনা 12 দলীয় জোটের নেতারা তিনি জানান, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সমস্যা এবং সংকট নানা বিষয়ে 2 ঘণ্টাব্যাপী আলোচনা করেছি। 2-3 দিনের মধ্যে দেশবাসীর সামনে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। মোস্তফা জামাল হায়দার বলছেন, 5ই আগস্টের বিজয় আজকে বিভিন্নভাবে বিপদগ্রস্ত হতে চলেছে। আমরা সবাই উপলব্ধি করছি জুলাই আগস্টের ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামী মেজাজ সেটা কিছুটা হলেও হারিয়ে যেতে বসেছে। আমাদের পক্ষে কোথায় যেন একটা চিড় ধরেছে। আমরা এর সমাধান করতে চাই এবং আগামী 2-3 দিনের মধ্যে সর্বদলীয় ভাবে জুলাই আগস্টে যেভাবে আন্দোলন করেছি, একত্রে ছিলাম, সেভাবে একত্রে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। জনজীবনের বিরাজমান যে সমস্যা, দ্রব্যমূল্যের কষাঘাত, নির্বাচন সংক্রান্ত যে কুহেলিকা, যে ভিন্ন কথাবার্তা বা ধূম্রজাল, এই সমস্ত সুনির্দিষ্ট ব্যাখ্যা আমরা প্রদান করব। এই সময় নজরুল ইসলাম খান বলেন, জুলাই আগস্টের আন্দোলনে এক দফার একটা অংশ আমরা অর্জন করতে পেরেছি, আর একটা অংশ হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমরা সবাই জানি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা মানে হলো দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা। সেই শাসন প্রতিষ্ঠা হয় একটা জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। আমরা সেটার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সম্প্রতি নানা জনে নানা কথা বলতে শুরু করেছে, অন্যান্য কিছু নির্বাচনের কথা আলোচনা হচ্ছে। আমরা মনে করি যেটা গোটা আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার মানে বোঝা যাচ্ছে যে ওই যে হঠাৎ করে স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনের কথা বলাতে বিএনপির মধ্যে একটি সন্দেহ সংশয় যে হয়তো সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে সবাইকে ব্যস্ত রাখতে চায়। বিএনপির অবস্থান হলো এই যে আগে জাতীয় সংসদ নির্বাচন এবং সেই নির্বাচিত সংসদ সংবিধান সংস্কার সহ বাকি সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে, তারপরে তারা স্থানীয় সরকার নির্বাচনও অনুষ্ঠিত করবে তাদের তত্ত্বাবধানে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি তারা বলতে চাইছে যে না, স্থানীয় সরকারের নির্বাচন হওয়ার মতন একটি পরিবেশ তৈরি হয়েছে, আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আস্তে আস্তে জাতীয় নির্বাচনের দিকে যাওয়া এবং তার আগে সংস্কার এবং বিচার সেই কাজগুলো শেষ করা। এগুলো নিয়ে একটা মতবিরোধ আছে। এই মতবিরোধের কারণেই একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে যার প্রেক্ষিতে বিএনপি 12 দলীয় সমমনাদের সাথে বসে বৈঠক করেছে এবং নতুন কর্মসূচি কি নেওয়া যায়। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।